তো শাবনূরকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমার যা বলার অনেক কিছু আছে। শাবনূরকে নিয়ে না আমি এক বাক্যে এখানে শেষ করতে পারবো না। শাবনূর আর মৌসুমীর মধ্যে অনেক তুলনা হতো। তো মৌসুমী ওয়াজ ন্যাচারালি ভেরি গ্ল্যামারাস। আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো যে আপনার কার সাথে বেশি ভালো লাগতো, আমার মৌসুমীর সাথে বেশি ভালো লাগতো। যখন মৌসুমীর সাথে আর ছবি করাটা বন্ধ হয়ে গেল 4টা ছবির পরে, তখন যখন আমরা নায়িকার ক্রাইসিসে পড়ি তখন আমরা শাবনূরকে পাই। সত্যি কথা বলতে শাবনূর ইজ 100 times more talented than মৌসুমী। শাবনূরের ডান্স এবং শাবনূরের অ্যাক্টিং মৌসুমীর থেকে ভালো। মৌসুমীটা হয়তো শুনলে মাইন্ড করতে পারে, বাট ইটস ট্রু। একদিকে ওমর সানি মৌসুমী জুটি, একদিকে শাবনূর আর সালমান জুটি, এরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কিভাবে ওরা ফ্রেন্ড হয়। এখন অনেকে বলে 3টা বিয়ে করেছে, এটা খারাপ। তাহলে কি 100টা বয়ফ্রেন্ড থাকাটা বেটার ছিল? আমি তো স্যান্ডেল ছাড়া বের হয়েছি, ওনারা খালি বলে যে আমি নাকি পিঙ্ক লিপস্টিক লাগিয়ে বসেছিলাম সেজে গুজে। লাস্ট ভিডিওতে বলেছে যে ইন্ডিয়ার থেকে লোক এসে নাকি মেরে গেছে। তো এখন লাস্ট যদি ইন্ডিয়ার থেকে লোক আনে তাহলে আমি কে? Then who am I? Because আমি তো জানি ইটস সুইসাইড, এবং আমার বাসায় কেউ ঢুকে নেয়, বাসা থেকে কেউ বের হয় না, আমি নিজের চোখে দেখেছি। আর ইমন ওয়াজ সুইসাইডাল ইন নেচার, ও তো আগেও 3বার অ্যাটেম্প্ট নিয়েছিল এবং ওগুলো সবগুলো প্রমাণ করা আছে। শাবনূর আর সালমান শাহ একটা খুবই মানে মৌসুমীর পরে যদি কোনো জুটিতে খুব ফেমাস ছিল সেটা হলো শাবনূরের সাথে। তো অ্যাকচুয়ালি কি শাবনূরের সাথে ওনার কোনো রিলেশনশিপ ছিল, যেটাকে উনি মানে আপনার এক্স শাশুড়ি এটাকে বলে যে ভাই বোনের রিলেশনশিপ? উনি ভাই বোনও বলেন। ওনাকে এক জায়গায় শুনেছি শাবনূরকে 3rd ক্লাস নায়িকা বলতে, 3য় শ্রেণীর নায়িকা। তারপর উনি বলেছেন আরেক জায়গায় যে শাবনূর সব জানে, শাবনূর সব জানে, শাবনূরকেও ধরা হোক। এবারও বলেছেন ভিডিওতে, যে অডিওটার কথা আমি বলেছি ভিডিওটা, সে ভিডিওটা বলেছে শাবনূরকে সামিরাকে জিজ্ঞাসা করা হোক। তো উনি সব কথাই শাবনূরকে টানেন, আমাকে টানতে হয় না, উনিই টানেন। যে কারণে প্রশ্নটা ঘুরে ফিরে আবার আমার কাছে আসে। তো শাবনূরকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমার যা বলার অনেক কিছু আছে। শাবনূরকে নিয়ে না আমি এক বাক্যে এখানে শেষ করতে পারবো না। আমি যদি একটা সেন্টেন্সে শেষ করতে চাইতাম তাহলে আমি করে ফেলতাম, কিন্তু এটা ওরকম না। এটা একটা বড় একটা কিছু ঘটনা ঘটেছে, যেগুলো ঘটনার কারণে আরো ঘটনা হয়তো ঘটতো, হয়তো আরো হয়তো ঘটনা ঘটতো বা মানে যে কারণে ওগুলো নিয়ে কথা বলতে গেলে আমাকে ভেঙে ভেঙে অনেক কিছু বলতে হবে, যেটা ইমন নিজে এখানে নাই যে ও ডিফেন্ড করবে। হ্যাঁ, আমি এমন কোনো কাজ করব না যেখানে ইমন ছোট হবে। বাট শাবনূরের আপনার রিলেশনশিপ? আমার শাবনূরের সাথে 96 এর পরে অবশ্যই আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। ও নিজেই বলে সব জায়গায় আমার থেকে বেশি, ও অনেক বেশি বলে যে সামিরা আমার বন্ধু ছিল, সামিরা আমার এটা করে দিত, সামিরা সূরা ইয়াসিন পরে ফু দিয়ে দিত। ও নিজেরই এগুলো ইন্টারভিউ আমার কাছে এখনো আমার কাছে কাটিং আছে। কিন্তু আমিও কি ইমনের নায়িকা হিসাবে সত্যি কথা বলতে কি শাবনূর আর মৌসুমীর মধ্যে অনেক তুলনা হতো। তো মৌসুমী ওয়াজ ন্যাচারালি ভেরি গ্ল্যামারাস। আমার স্যারের সাথে মৌসুমীকে ভালো লাগতো, আমার ভালো লাগতো না, আমি যে স্যার এত হ্যান্ডসাম। হ্যাঁ, তো আমারও মনে হতো, মানে ছোট ছিলাম আসলে, অল্প বয়স মাত্র। বাট ইটস ট্রু, ইউ নট টু রং। বিকজ আমি তোমাকে বলি যে আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো যে আপনার কার সাথে বেশি ভালো লাগতো, আমার মৌসুমীর সাথে বেশি ভালো লাগতো। বিকজ মৌসুমীর মধ্যে ওই সুইটনেস আর গ্ল্যামারটা ছিল, স্যারের সাথে খুব যেত আমার কাছে মনে হতো। যে কারণে ইমনের সাথে ওদেরকে একটা কাপল হিসেবে দে ইউজড টু লুক ভেরি সুইট টুগেদার, আর রোমান্টিক একটা সুন্দর, দুজনই সুন্দর, এরকম মনে হতো। যখন মৌসুমীর সাথে আর ছবি করাটা বন্ধ হয়ে গেল 4টা ছবির পরে, তখন যখন আমরা নায়িকার ক্রাইসিসে পড়ি তখন আমরা শাবনূরকে পাই। আচ্ছা, শাবনূরকে পাওয়ার পরে আমরা শাবনূরকে তখন মৌসুমীর মতো করার চেষ্টা করি। কিন্তু সত্যি কথা বলতে শাবনূর ইজ 100 times more talented than মৌসুমী as an actress. তুমি এটা আবার শাবনূর থেকে নিতে পারবে না। শাবনূরের ডান্স এবং শাবনূরের অ্যাক্টিং মৌসুমীর থেকে ভালো। মৌসুমীটা হয়তো শুনলে মাইন্ড করতে পারে, বাট ইটস ট্রু। বাট ওনারা মাইন্ড করবে কিভাবে? ওনারা তো আপনাকে নিয়ে অনেক রকম অফেন্সিভ কথাবার্তা বলেন, যেগুলো মানে খুবই ভিত্তিহীন। আমি বিশ্বাস করি না মৌসুমী আমাকে নিয়ে খুব বেশি নেগেটিভ কথা বলবে। I don't believe this personally because মৌসুমীর সাথে আমার অনেক আগের পরিচয়। আমি একটা ইন্টারভিউতে এরকম দেখা হয়েছে যে উনি ওনার হাজবেন্ড দুইজন পাশে বসে আপনাকে নিয়ে বলতেছেন। তাই? আচ্ছা, আমাকে দেখাতে হবে তাহলে সেটা, কারণ আমি দেখিনি। কিন্তু হ্যাঁ, ওনার হাজবেন্ড আমাকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে, সেটার আনসার আমি দিয়ে দিয়েছি। এটা ফয়সাল মোর্শেদের আমাকে প্রশ্ন করেছিল, সেটার আনসার আমি দিয়ে দিয়েছি। ওটা বলেছিল যে সালমান যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়েটা ঠিক না।
মেয়ে। হ্যাঁ, এবং বলেছে সেই মেয়েটা 3 মাস পরে বিয়ে করেছে। ফার্স্ট অফ অল আমি 3 মাস পরে বিয়ে করেছি কি করি না উনি জানেন না, এবং আমি 3 মাস পরে বিয়ে করিনি, এক। দ্বিতীয় হচ্ছে উনি আমাকে মেয়ে হিসেবে কেন অ্যাড্রেস করছে। তৃতীয়, উনি বলতে চাইলেন উনি সালমান শাহর বন্ধু ছিল। উনি তো সালমান শাহর সাথে একসাথে ওদের ছবি চলছে, একদিকে ওমর সানি মৌসুমী জুটি, একদিকে শাবনূর আর সালমান জুটি, এরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কিভাবে ওরা ফ্রেন্ড হয়? আপনার আরেকটা যেটা কন্ট্রোভার্সি, মানে এটা মানে পাবলিক যারা মানে লেম যারা তারা বলে যে লাইক 3টা বিয়ে, এটা একটা যেমন এখন আপনার এটা এই জায়গাটাই আমাকে বরং মানে ক্রিকেটার ইশতিয়াক আহমেদ স্যারের সাথে এখন আপনি আছেন, এবং খুবই আমি আসার পর দেখলাম আপনাদের সংসারটা এত সুন্দর গুছানো, অ্যান্ড স্যার জাস্ট ঢুকে আমাকে বলছে তুমি বসো, ও রেডি হচ্ছে আসতেছে, মানে এত সাপোর্টিভ, মানে আমার জিনিসটা খুব ভালো লাগলো। আমি একজনকে বলতেছি যে আমি আসছি, উনি বসে বলতেছে যে রেডি হচ্ছে, সো এটা খুব লাকি। আমার কাছে মনে হয় আপনি অনেক লাকি। আলহামদুলিল্লাহ, আই এম ভেরি লাকি, অ্যাকচুয়ালি আই অ্যাম লাকি। আসলে শোনো, 3টা বিয়ে যে বলা হচ্ছে, ইমনের সাথে তো আমার ডিভোর্স হয়নি, ইমন তো মারা গেছে। হ্যাঁ, তো ওই বিয়ে তো আমি শেষ করিনি, না ওই বিয়ে তো অনেক ছোট ছিল না। সবচেয়ে বড় কথা, আমি ডিভোর্স, আমাদের ডিভোর্স হয়নি, আমার ইমনের তো কোনো ডিভোর্স না। ডিভোর্স হবে না, 3টা বিয়ের কথা কখন আসে? একটা ডিভোর্স হলে না দ্বিতীয় বিয়ে আসবে, তাই না? তো প্রথম বিয়েটা কিন্তু আমাদের ডিভোর্স হয় না, আমার হাজবেন্ড মারা গেছে। তো মারা যাওয়ার পর আমার বাবা মা মুশতাককে পছন্দ করে, মুশতাককে খুবই পছন্দ করে ইমনের ফ্রেন্ড হিসাবে ভেবেছে যে ইমনের ফ্রেন্ড তো সাপোর্ট করবে, কারণ বুঝবে সামিরার কষ্টটা। হ্যাঁ, কারণ সামিরা কাঁদছে, খুব বেশি কান্নাকাটি করতাম তখন আমি। তো ওই হিসাবে ইমন তখন আমাকে মুশতাকের সাথে আমার বাবা মা বিয়ে দেন। এটা কিন্তু আমার সিদ্ধান্ত ছিল না, ইট ওয়াজ নট আ লাভ ম্যারেজ। অ্যান্ড আমাদের বিয়ে কিন্তু ইমন মারা যাওয়ার 3 বছর পরে হয়। 3 বছর অনেক কষ্ট হতো না রাতে বেলা? 3 বছর কষ্ট মানে কি, 3 বছর দমই ছিল না, বন্ধ কি হতো জানি না, দম নেওয়ার সময় ছিল না আমার তো। ডিবির থেকে সিআইডি থেকে আবার মানে প্রশ্ন উত্তর করতে করতেই তো আমি শেষ, বুঝছো? আমার মানে অর্ধেকটা বয়স এগুলাতেই কেটে গেছে। আপনি কি আমার পুরো বয়সে, আমার প্রথম 15, 16, 17 বছর পর্যন্ত মানে আমি আমার ছিলাম বয়সী হচ্ছে এসবই কেটে গেছে। হাফের বেশি না, হ্যাঁ হাফের বেশি। আমি যদি এখন 28 বছর থেকে এই স্ট্রাগল করলাম, তার আগে 4 বছর বিয়ে ছিলাম, 32 ইয়ার্স, তার আগে মনে হচ্ছে 2 বছর রিলেশনশিপ, 34 ইয়ার্স আমার লাইফে শুধু সালমান শাহকে নিয়ে কথা হচ্ছে। তা আমার বয়স নিশ্চয়ই 70 না যে হাফ হবে, তো হাফের বেশি 1/3 আমি একা পেয়েছি। আমার লাইফে 15 বছর আমি একা ছিলাম, 15 থেকেই তিমুরের সাথে রিলেশনশিপ, 15 থেকে 17। সো তারপরে আপনার বাবা মা আপনাকে বিয়ে দিল, মানে এটা কি লাইক অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এবং ওনার মুশতাকের আব্বা আম্মাও খুব সম্মান দিয়ে আমাকে বউ বানিয়ে নিয়ে গেছেন ওনাদের বাসায়। ওনারা খুবই ভালো ফ্যামিলি, ওনারা অনেক সম্মান দিয়েছেন আমাকে, অনেক আদর করেছেন, এবং ওনারা আমার 3 বাচ্চার দাদা দাদি। ওকে, ওনারা নাই, ওনারা আল্লাহ ওনাদেরকে বেশ নসিব করুক, ওনারা কেউ বেঁচে নাই। এটা কি এই কারণে লাইক আপনার এই বিয়েটা রিজনটা অনেকেই জানতে চায় যে লাইক মানে সেকেন্ড বিয়ের পরে কেন হলো আপনি থার্ড বিয়েটা, এটা রিজন এখানে আমি তোমাকে মতন অনেক মেয়েরাই আছে যারা হলো সোসাইটি আমাদেরকে এভাবে ট্যাগ করে যে তুমি সিঙ্গেল, তোমার বাচ্চা আছে, তুমি কেন বিয়ে করবা, বা তুমি মানে তুমি কেন বিয়ে করছো না, দুইটা বলে, দুইটা করে। একটা হচ্ছে কি, শুনো, একটা বলবে যে তুমি সিঙ্গেল, তুমি মা, তুমি তোমার মায়ের দায়িত্ব পালন করবে, তুমি আর কোনোদিনও কিছু করবে না। আরেকটা বলবে যে তুমি ইয়াং আছো, তুমি কিভাবে চলবে, এভাবে তো হবে না, রাস্তাঘাটে যাও, এখানে যাও, ওখানে যাও, একটা পুরুষ মানুষ দরকার তোমার জীবনে। হ্যাঁ, এবং তোমার নিজে পার্সোনালি তুমি যখন একা হবা, যখন বাচ্চা ঘুমিয়ে যাবে, সবকিছু যখন গুছানো হয়ে যাবে, একটা সময় গিয়ে তুমি লোনলি হয়ে যাও। ওই সময়টা তুমি কি করো, তখন তোমার মনে হয় না আমার একটা ফ্রেন্ড দরকার, ছেলে না, হাজবেন্ড না, আমার একটা ফ্রেন্ড দরকার, কথা বলার মানুষ দরকার। তো লোনলিনেস ইজ অলসো পার্ট অফ ডিপ্রেশন বলো বা একটা জার্নি। সো আপনার কি এরকম হয়েছে, মানে সরি আমি না বারবার বলো, ইটস ওকে, না ইটস অলরাইট। আপনার সালমান শাহ স্যারের সাথে যখন বিয়ে হলো, একটা সংসার করলেন, অনেক অল্প বয়সে আপনি স্যার চলে গেল, আপনি লাইক একা হয়ে গেলেন, এরপরে অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু আপনার
সামহাউ লাভটা কোথাও যেন মিসিং ছিল এরকম কিছু? বা এটা এইভাবে বলতে চাই না, এরকম আসলে এটা এরকম না, আসলে না মানুষের জীবনে এক এক, ধরো তোমার 3টা বাচ্চা আছে, 3টা বাচ্চাকেই তুমি লাভ করো, এক একজনের প্রতি এক একটা উইকনেস আছে, হয়তো আমার এই বাচ্চার এটা বেশি পছন্দ, ওই বাচ্চার ওটা বেশি পছন্দ, ওই বাচ্চার ওটা বেশি পছন্দ, কিন্তু বলতে পারবে না যে কোনটা তোমার বেশি পছন্দ, কারণ তিনটাই তোমার। হ্যাঁ, তো আমার জন্য জিনিসটা অনেকটা ওরকম হয়ে গেছিল, কিন্তু আমি তোমাকে স্পষ্টভাবে বলতে চাই অন রেকর্ড that our life is the best now, alhamdulillah. I am the happiest now in my life because as a woman I have grown mentally, emotionally, spiritually because of Ishtiaq. Ishtiaq যদি না থাকতো, আমার অ্যাঙ্কার, আমার সাপোর্ট, আজকে আমাকে কেন তুমি ইন্টারভিউ দিতে দেখছি, এত সাহস কোথায় পাচ্ছি, এত শক্তি কোথায় পাচ্ছি, দিত না না এত শক্তি কোথায়, না না এখানে আমার এটা বলাটা ভুল হবে যে মুশতাক সাপোর্ট করতো না, মুশতাকে তো অনেক সাপোর্ট করেছে, মুশতাক নিজেও অনেক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু মুশতাকের আমি পিঠাপিঠি সমবয়সী কাছাকাছি ছিল, পিঠাপিঠি বয়স হলে অনেক কিছু মানুষের টুকটাক ভুল থেকে অভিমান কষ্ট কাজ করে জিনিসটাকে, কিন্তু আমাদের কিন্তু এক্স হাজবেন্ড একই সেম এজ ছিলাম দেখে আমাদের সব সময় কোনো না কোনো একটা কনফ্লিক্ট লেগেই থাকতো। আরেকটা জিনিস কি জানো, যে তো 22 বছর সংসার করেছি মুশতাকের সাথে, 22 বছর কিন্তু আমি কারোর সাথে থাকিনি, নট ইভেন আমার বাবা মা, কারণ আমি 15 বছর পর ঢাকায় পড়তে চলে আসলাম, ওই যে 2 বছর নীলাচুদি রান্না করে আমাকে মাঝে মাঝে ডেকে ডেকে মাসে একবার দুইবার ডেকে নিয়ে যেত। হ্যাঁ, তারপর তো আমার বিয়েই হয়ে গেল ইমনের সাথে, তারপর 4 বছর ইমনের সাথে বিয়ে হলো, তারপর 3 বছর আমি আবার ডিবিসিআইজি করলাম, এগুলো করে আবার আমাকে বিয়ে দিয়ে দিল মুশতাকের সাথে, তো মুশতাকের কাছে আবার 22 বছর থাকলাম, তারপর আমি কোথায় গেলাম, কোথাও তো যাই নাই। তারপর আমার যখন আবার বিয়ে হলো, আমি ইশতাককে পছন্দ করে আমাদের দুজনের এখানে উই হ্যাড মিউচুয়াল লাভ অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, অ্যান্ড সবচেয়ে বড় কথা কি উই আর বোথ ম্যাচিওরড, আই লাইক হিজ ম্যাচিওরিটি, এবং ওনার ম্যাচিওরিটিটাই আমাকে মনে হয়েছে যে, অ্যান্ড হি মানে অনেস্টলি কি জানো, একটা মেয়েদের লাইফে আমরা যতই মেয়েরা ইন্ডিভিজুয়াল হয়ে বলতে চাই যে আই এম ভেরি স্ট্রং, আমি পারবো, আমি এটা পারবো, আমি সেটা পারবো, ইউ স্টিল নিড a husband or a man or a brother or a son. আমার তো কোনো বড় ভাই ছিল না, আমরা 3 বোন। হ্যাঁ, তো আমার বাবার এখন বয়স হয়ে গেছে, আমি কার সাথে কথা বলবো আমার প্রবলেমগুলো নিয়ে, তো আমি কি জনে জনে ফোন করে করে কথা বলবো? তো এখন অনেকে বলে 3টা বিয়ে করেছে এটা খারাপ, তাহলে কি 100টা বয়ফ্রেন্ড থাকাটা বেটার ছিল? আমার প্রশ্ন হচ্ছে এটা। তা আমি বিয়ে করেছি, আমি ইসলামিকভাবেই বিয়ে করেছি, নিয়ম সব, কোনো নিয়ম তো অনিয়মে তো করিনি, তো আমারটা, এবং মুশতাকের সাথে আমার সম্পর্ক খুব সুন্দর, আমরা এখনো বন্ধু, আমাদের 3টে বাচ্চা আছে, সন্তান আছে, সো এই জায়গাটা মুশতাকের জায়গায় থাকবে, কিন্তু ইশতাক আমার জন্য ইজ দ্য বেস্ট পার্ট অফ মাই লাইফ রাইট নাও। আপনার কাছে আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আপনার আর নীলা চৌধুরীর কনফ্লিক্ট এই যে 28 বছর ধরে চলছে, এটা মানে কিভাবে শেষ হবে, বা এটার শেষটা কোথায়? এটা যদি তুমি সত্যিকার জানো, আমি প্রথম ওনার এগেনস্টে কোনো কথা বলতে চাইতাম না, ওনার নামটা নিতাম না, আমি অনেক বছর চুপ ছিলাম, মানুষ ভাবে যে আমি ভয়ে চুপ ছিলাম, কোনোটাই না। একটা হচ্ছে ইন্টারোগেশনের জন্য কথা বলিনি, যেটা বারবার আমি তোমাকে বলেছি, আর একটা হচ্ছে আমার না মনে মনে সবসময় মনে হতো কি, আচ্ছা ওনার তো ছেলে হারিয়েছে, উনি মনে এখন একটু পাগলামি করছে, কোনো এক সময় উনি বুঝবেন যখন, উনি আমার সাথে ঠিক হয়ে যাবেন, কারণ উনি জানে যে আমি ভালো বউ ছিলাম, বা ওনার ছেলে আমাকে ভালোবাসতেন, উনি তো এগুলো সব জানতেন, তো এগুলো চিন্তা করে আমি ভেবেছি উনি ঠিক হয়ে যাবে, কিন্তু উনি তো ঠিক হচ্ছে না। এখন ওনাকে ঠিক করার জন্য যদি আমাকে বেঠিক লাইন, আমি তো কোনো বেঠিক কিছু করব না, কিন্তু আমি আই উইল টেক লিগাল অ্যাকশনস, ইট ইজ হাই টাইম, নট অনলি ওনার উপরে, ওনার ছেলে শাহরান চৌধুরী এবং মামা আলমগীর কুমকুম, মামা উনি সিলেটে আছেন, তো এনারা 3জনই কথা বলেন, তো এনাদের 3জনের এগেনস্টে আমার কিছু কিছু কাজ আছে এখনো, আর এগুলো করতেই হবে, কারণ না করলে এটার কোনো শেষ হবে না। এত বছর কেন করেন নাই, মানে কিসের? এত বছর ওনাদেরকে আমি রেসপেক্ট করেছি, সময় দিয়েছি আমার মতো করে সময় দিয়েছি, আমি হয়তো রেগে গেছি, হয়তো কোনো প্রশ্ন করেছে, আমি হয়তো জবাব পাল্টে রেগে দিয়েছি, বা ইমোশনাল হয়ে উত্তেজিত হয়ে গেছি, বাট আসলে ভিতর থেকে সবসময় ভেবেছি যে উনি ঠিক হয়ে যাবে। ইভেন দো আপনার তো আছে ডন ভাই ইন্ডাস্ট্রিতে, কিন্তু মানে
ওকে ফাইন, সবাই সব ঠিক উনি আচ্ছা ডনের কথাটা কিন্তু ক্লিয়ার করা হয়নি, ওটা কিন্তু আশা ভালোবাসার একটা নায়িকা ছিল এবং ওইটা কিন্তু একটা ছবির সিকোয়েন্স ছিল যেখানে সাবরিনা নায়িকার সাথে ওটা ডনের ছবি। তো আমার মনে হয় ডনও মনে হয় এটা ডিফেমেশন একটা কেস করছে। আচ্ছা হয়তো ওটা আপনার না, ওটা ছবি কেটে বসানো হয়েছে? না না, ওটা আমার কেটে বসানো না, হাত পা কোনো কিছুই আমার না, ওটা পুরো সম্পূর্ণ পুরা ছবিটাতে মুখ নাই, তো কোনো ছবিতে মুখ নাই। আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে যে ছবি দিয়েছে ওটা দেখবে এরকম একটা চেহারা, কোনো মুখ নাই। আমার মুখ আলাদা দিক না, আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, আমাকে দিক না এরকম পাশাপাশি বসায়। হ্যাঁ এখন তো কাট এন্ড পেস্ট হয়, এই যুগের না, তখন নাই দাও এনে, হ্যাঁ তো দিতে পারেনি, তো দে কুডন্ট গিভ ইট টু মি। এন্ড সেম আমি একই কথা বলছি, ডনের সাথে আমাকে এরকম আড্ডা মারা, বসা, গল্প, এরকম অনেক ছবি দিতে পারবে, কিন্তু ডনের সাথে আমার একটা আপত্তিজনক ছবি দিক। মানে আপনার সাথে সালমান শাহ এত সুন্দর একটা রিলেশনশিপে আপনি কেন ডন ভাইয়ের সাথে কেন আপনার রিলেশনশিপ? আরে এটা কেন হবে, এটা তো ইমনই আছে সারাক্ষণ আমাদের মধ্যে, ইমনই তো ছিল। সো ডন আর আমি তো একা কোথাও চলে যাইনি কোনোদিনও, এখানে সব ডন আমার ভাইয়ের মতো, ডন আমার ছোট ভাইয়ের মতো, এবং আমি তাকে অনেক স্নেহ করি, এবং ওর সাথে আমাকে যেটা হয়েছে এটা অবশ্যই অবশ্যই এটা ক্লিয়ার করা দরকার। তুমি কি মনে করো যে এগুলো রেখে দেওয়া উচিত? আমি তো মনে করি এগুলো প্রত্যেকটা ধাপে ধাপে আমি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করব। নীলা চৌধুরী আমার নামে যা যা অপবাদ দিয়েছেন, 14টা সুটকেস নিয়ে গেছেন, উনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে 14টা সুটকেস ঘুরেছিল? এটা রেডিও FM এ এক জায়গায় বলেছে, তাহলে উনি মনে হয় 14টা নিয়েছেন, কারণ আমি তো গুনতে পারিনি, উনি তো গুনে দিয়েছেন। কার্টুনের বাসায় মনে হয় ঢুকতেও পারেন না, আমি তো স্যান্ডেল ছাড়া বের হয়ে এসেছি, ওনারা খালি বলে যে আমি নাকি পিঙ্ক লিপস্টিক লাগিয়ে বসেছিলাম সেজে গুজে, তো পিঙ্ক লিপস্টিক ওনারা কখন দেখলো? উনি না আমাকে কোথাও কিছু কিছু জায়গায় দেখবে উনি বলেছে হ্যাঁ আমি সামিনাকে এরকম দেখেছি, রুবি সুলতানাকে এরকম দেখেছি, ইয়াসমিনকে এরকম দেখেছি, আবার কিছু কিছু জায়গায় দেখবে বলবে আমি তো সামিনাকে দেখিই নাই, আমার অনেক আফসোস হয়েছে সামিনাকে আমি দেখি নাই। তো বাদল খন্দকার ভাই ছিলেন, ওনার সামনে আমাকে লাত্তিতে গাড়ি থেকে ফেলে দিয়েছে, এবং এটা বাদল ভাই সাক্ষী, এবং বাদল ভাই এটা ফয়সাল মোরশেদের ইন্টারভিউতে উনি বলেছেন, এবং এটা উনি ডিবিকেও বলেছেন, এবং আমার মনে হয় ওনার এটা স্টেটমেন্ট আছে। এরপরে মানে সরি আমাদের একদমই শেষের দিকে, তো আপু আপনার নিজের গুছানো সংসার ছিল এটা, সো যখন আপনাকে লক করে দিল তা কতদিন পরে বাসায় ঢুকতেই পারেননি? আর না আমি আর ঢুকতে পারিনি, আমাকে একবারে ডিবি টিম সহ ঢুকিয়েছে, যখন ওরা জিজ্ঞেস করলো যে আমি কিভাবে দেখেছি, মানে ইট ইজ এক্সট্রিমলি, এত ছোট বয়সে, রাইট? মানে উনি আমার সাথে যা করেছেন, আমি বললাম তো আমি চাই না যে আমার মানে জীবনে কোনো শত্রুর সাথে এরকম হোক। মানে কি ফিলটা হয়েছে আপু, এত মানে এক সপ্তাহ পর যখন ডিবি সহ আপনারই বাসায় আপনি ঢুকতেছেন, ডিবি সহ আমার বাসা আমি ঢুকছি, যে বাসা ইমন আর আমার সংসার ছিল, যেখানে ইমন আর নাই, এবং ইমনের লাস্ট দৃশ্যটা আমার খুবই খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য ছিল, যেটা আমি তোমাকে ব্যাখ্যা করে বলতে পারবো না, এবং আমি বলতে গেলে হয়তো আমার ভালো লাগবে না, কিন্তু যে জিনিসটা আমি বলছি, যেটা সব কথার শেষে যে একটাই, যে নিজের সংসার ছেড়ে এসে নিজের সংসার থেকে বের করে দেয়া, একটা ঘরের বউকে অসম্মান করা, একটা বউকে ছোট করা, নিজেকে ছোট করা না, অবশ্যই নিজের ছেলেকে ছোট করা হলো না, তো উনি তো ওনার নিজের ছেলেকে ছোট করেছে। আমাকে ছোট করতে গিয়ে, একজনকে ছোট করতে গিয়ে অন্য কেউ বড় হয় না, হ্যাঁ, এবং আমি এটাই বিশ্বাস করি, কিন্তু এখন আমার লিগ্যাল কিছু অ্যাকশনস নিতে হবে, এটা আমাকে করতেই হবে, কারণ এখন আমারও বয়স হয়ে যাচ্ছে, আমার বাচ্চারা বড় হয়ে যাবে, ওদেরও বিয়ে শাদী হবে ইনশাল্লাহ, তো আমাকেও কিছু কিছু জায়গায় জবাব দিতে হবে, সেই জবাবগুলো দেওয়ার আগেই আই হ্যাভ টু কমপ্লিট দিস, ফিনিশ ইট অফ কমপ্লিটলি, এবং আমি ইনশাল্লাহ 100% ইনশাল্লাহ আমি একদম আই বিলিভ অ্যান্ড আই ট্রাস্ট, আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে দুনিয়াতে ভয় পাই না, এবং আমি জানি যে আল্লাহ আমার উপর রহম করবেন, এবং আল্লাহর অসীম রহমত আমার উপর আছেন, এবং পুরো দুনিয়া একদিক এবং আমি একদিক, কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই প্রমাণ করে ছাড়বো, এবং আমি জিতবো, এবং নীলা চৌধুরী কিচ্ছু করতে পারবেন না আমাকে, উনি যতই আমাকে ভয় দেখান উনি আমাকে কিচ্ছু করতে পারবেন না, আই এম নট স্কেয়ার্ড অফ হার, উনি আমাকে অনেক মাধ্যম দিয়ে ভয় দেখান, I'm not scared of her. ওনার এখন কোনো কথা বলার উচিত না, ওনার কোনো কথা মিলে না, উনি ওনার যদি প্রতিটা ভিডিও তুমি একসাথে করো, অডিও একসাথে করো, ওনার লেখা একসাথে করো, তুমি কথা মিলাতে পারবে না। লাস্ট ভিডিওতে বলেছে যে ইন্ডিয়ার থেকে লোক এসে নাকি মেরে গেছে, মানে কেন উনি বলুক, হয়তো হইচই দেখে ওনার মাথায় হইচই হয়ে গেছে, বুঝছো? তো এখন লাস্ট যদি ইন্ডিয়ার থেকে লোক আনে, তাহলে আমি কে? দেন হু এম আই?
তাহলে আমি কি করেছি? তারপর একবার বললো আলমগীর কুমকুম মামা একটা ইন্টারভিউতে, সত্যিকার আমি তোমাকে এটা না দেখালে কিন্তু হবে না, তোমাকে দেখতে হবে। উনি এক জায়গায় বলেছে যে অনেক অটোপসি দেখেছি, আমাদের পাশেই অটোপসি হতো, যখন সালমান শাহকে অটোপসি করা হয়েছে ওর কাফনের কাপড় রক্তে লাল হয়ে গেছে, তার মানে ও জীবিত, হি ওয়াজ অ্যালাইভ। তো অটোপসির সময় নাকি ইমন অ্যালাইভ ছিল, তাহলে ইমন তো মরেই নেই, তাহলে কে মারলো? ওনারা মারলো, কারণ ওনারা অটোপসি করালো। কথা কিন্তু অনেক বেশি কথা বললে কথা মিলবে না, এবং ওনারা মিথ্যা কথা একটা ঢাকতে গেলে 20টা মিথ্যা যে কোনোদিন মিলাতে পারবে না। এবং তুমি যদি আমার কথা মিলাতে চাও, তুমি একদম 96-এ সুপন রায়ের বই থেকে শুরু করো, এখন পর্যন্ত তুমি দেখো আমার প্রত্যেকটা কথা একই। কারণ আমার কোনো, আমি বললাম তো, আমার এতদিন কোনো লয়ার ছিল না, আমি লাস্ট 1.5 মাস থেকে লয়ার অ্যাপয়েন্ট করেছি। 28 বছর আপনি লয়ার ছাড়া একা সম্পূর্ণ, বিকজ আমার কোনো ভয় ছিল না, আমি আমার যেখানে যেটা দরকার ছিল আমি সেভাবে কথা বলে এসেছি, বিকজ আমি তো জানি ইটস সুসাইড, ইট ইজ সুসাইড। এবং আমার বাসায় কেউ ঢুকে নেয়, বাসা থেকে কেউ বের হয় না, আমি নিজের চোখে দেখেছি, এবং আমি একটা আই উইটনেস, আমার সাথে আমার কাজের লোকরা আই উইটনেস, ডক্টর এসেছে, মানুষ এসেছে, বাসা ভর্তি লোক হয়ে গেছে। আগে কিন্তু মানুষরা খুব হেল্প করতো মানুষকে, তো তখন তো মানুষ যখন জানতো একটা এরকম একটা অঘটন বাসা হয়ে গেছে, আমি চিৎকার করছি 11 তলার থেকে, আমার আশেপাশে প্রত্যেকটা নেইবাররা কিন্তু চলে এসছে, নেইবাররা সবাই স্টেটমেন্ট দিয়েছে। তুমি কি ভেবেছো কেউ কথা বলেনি? তুমি কি ভাবো খালি টাকা দিয়ে সব? উনি খালি একটা ওয়ার্ড ইউজ করেন, সামিরার লোক, সামিরার দালাল, সামিরা টাকা দিয়েছে, সামিরাকে রিমান্ডে নেওয়া হোক। কেন? ওয়াই? হাউ ডেয়ার শি সেজ দ্যাট? ডাজ শি হ্যাভ এনি এভিডেন্স? ওনার কোনো এভিডেন্স আছে? উনি নিজে নিজে কয়েকটা জিনিস ওনার বাসা লক করে, চাবি দিয়ে বন্ধ করে, ওই ঘরের মধ্যে উনি কিছু জিনিস ভরে দিয়েছে, ভরে আবার প্রমাণ হয়েছে সবকিছু যে ওনারা করেছে। কত লজ্জাজনক! তারপর ওনাদের লজ্জা লাগে না, আবার ফ্যান ট্যান দেখে মানুষকে বিভ্রান্ত করে। হ্যাঁ, তোমার কি মনে হয় যে আসলে ওই ফ্যানটা ওদের কাছে দেয়া থাকবে? না। তো কেন ওই ফ্যানগুলো ওনারা দেখান? একটা ফ্যান কিনে এনে আমি যদি এখন তোমার সেন্টিমেন্ট নিতে চাই, না আসলে এইভাবে ছিল, এইভাবে ছিল, এইভাবে ছিল, তো এটা কিছু হলো না। কেন? ওয়াই? দিস ভেরি ভেরি নর্মাল একটা লজিক নিয়ে চিন্তা করো, সুসাইড হলে কি হয়? আমাকে কেন রিমান্ডে নেবে? একটা বাচ্চা সন্তান যখন একটা ঘরে একটা ইয়াং ছেলে মেয়ে যখন সুসাইড করে, তার বাবা মাকে রিমান্ডে নিয়ে যায় না? তার বাবা মাকে জিজ্ঞেস করে আপনি লাস্ট কি দেখেছেন, কি হয়েছিল, কেমনে দেখেছেন, কি করলেন, কি হলো? তাদেরকে কি নিয়ে যায়? ওনারা বাসা ছিল না? মা থাকে না? মারা তো সব বুঝে। তো মা যদি থেকে থাকে, তো মাকে রিমান্ডে নেয় না কেন? কেন? তা আমাকে বউ হিসাবে কেন নিবে? এটা তো সুসাইড। আমিও বুঝিনি, আমি তো অন্য ঘরে ছিলাম, একই ঘরে ছিলাম না। আর ইমন ওয়াজ সুসাইডাল ইন নেচার, ও তো আগেও 3 বার অ্যাটেম্প্ট নিয়েছিল, এবং ওগুলো সবগুলো প্রমাণ করা আছে। সো এখানে না, there is nothing else I need to really clarify. এখানে একটাই জিনিস হচ্ছে, বারবার যে মহিলা বারবার উনি এতভাবে ভক্তদেরকে ভয় দেখাচ্ছে। একটা MA শফি নামে একটা মানে ব্লাইন্ড সাপোর্টার, একটা ভক্ত ইমনের জন্য বছরের পর বছর ইভেন্ট ম্যানেজমেন্ট, মানে ওর জন্মদিন, ওর মৃত্যুবার্ষিকী সব কিছুকে খুব বড় করে তুলে ধরে, হ্যাঁ, এগুলো করে করে এসছে বছর পর বছর, 21-25 মানে 21 বছর, 22 বছর, 25 বছর, 28 বছর করছে। এখন ওর নামে একটা জিডি করে দিয়েছে, বলছে ওইটা করতে পারবে না, কারণ সালমান শাহ আমার ছেলে, আমার সন্তানকে নিয়ে করতে পারবে না। সালমান শাহ ইজ ফর এভরিওয়ান। তুমি যে এখন সালমান শাহর ছবি যদি বাসায় রাখো, উনি আপত্তি জানাতে পারবেন না? তোমার মোবাইলে যদি এখন সালমান শাহ থাকে, আমি আপত্তি জানাতে পারবো? আমি তো ওয়াইফ ছিলাম, হ্যাঁ, তাও আমি জানাতে পারবো না, যে আমার তো হিংসাও হবে না, আমার ভালো লাগবে যে আচ্ছা তুমি ফ্যান, আচ্ছা আমারও আছে মোবাইলে। তো উনি কি করবে? আমার মোবাইল ভেঙে ফেলবে? তো দিস ইজ ভেরি মানে তুই যে ভালো করে চিন্তা করো, ওনার কোনো কথার কোনো ভিত্তি নেই। উনি শুধু আকাশে বাতাসে কথা, উনি জাস্ট বম ফেলার মতো ফাট করে একটা কথা বলবে, আবার কিছুদিন গায়েব হয়ে যাবে। উনি যদি এতই ইসলামিক মাইন্ডেড হয়ে যেয়ে থাকেন, উনি যেরকম বলতে চান ওনার ধর্মের কারণে এখন আমার ছেলের কোনো গান বাজনা অশ্লীল এগুলো দেখাবেন না, তাহলে ছেলের ছবি বন্ধ করে দাও, ছেলের ছবিগুলোও বন্ধ করে দাও। ছেলের ছবি দেখাও কেন? ওটাতে ব্যবসা হয় এই জন্য? তাহলে ছেলের ছবি সিঙ্গেল ছবি দাও কেন? তাহলে তুমি ভিডিওতে আসো কেন? আপনি তো একটা মহিলা, আপনি ভিডিও করেন কেন? আপনি যদি হিজাবই করেন, তাহলে আপনি ভিডিও করেন কেন?
আমি হিজাব করি না কি তার মানে না যে আমার মধ্যে ধর্মকর্ম নেই। তুমি বলতে পারো না কার মধ্যে কি আছে। এটা একটা খুব ভুল ধারণা যে হিজাব করলেই ধর্ম বুঝে আর হিজাব না করলে ধর্ম বুঝে না। আসলে না, ওনাকে নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না, বিকজ ওনার নাটকের কোনো শেষ নেই। ওনার নাটক যেদিন শেষ হবে সেদিনই শেষ হবে, কিন্তু কিছু লিগালি আমরা ওনাকে উই উইল ডু ইট ইনশাআল্লাহ। মানে আজকে আমাদের এই এপিসোডে আপনার অনেক মানে যেগুলো কথা আপনি কখনোই কোনো ইন্টারভিউতে বলেন না, মানে আমার মনে হয় দর্শক আজকে জানতে পারলো। সো থ্যাংক ইউ সো মাচ সামির আপু। অ্যান্ড আপনার বাসায় এসে আমার খুব ভালো লাগলো, মানে আপনার এত সুন্দর একটা সাজানো সংসার ফাইনালি পারলে উনি বলবে উনি এসে সাজিয়ে দিয়ে গেছে আমার বাসা। উনি সব কিছুতে হাত দেন। আমি ইমনের কাপড় রেডি করে দিতাম বলে এটাতে ওনার আপত্তি ছিল। আমার নাম যেত বলে উনি বলতেন যে না উনি সাজিয়েছে। উনি গ্রিন রোড থেকে মনে ইমনকে এসে সাজিয়ে দিত, তাই না? হ্যাঁ, বাস্তবে একটু চিন্তা করলে সবাই বুঝতে। এখন কিন্তু ভক্তরা সব বুঝে। তোমাদের মতো ভক্তরা আছে না যারা সব দে আর ইন্টেলিজেন্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। আমি যে এতক্ষণ কথা বললাম, যে পাশে বসে শুনছে সে কিন্তু বুঝবে যে আসলে তো এখানে কোনো ভিত্তি নেই। উনি খালি এক একবার এক একটা গল্প, রিজভির গল্পটা উনি যেভাবে বানিয়েছে, রিজভি একটা ভক্ত ছিল। রিজভিকে একটা 15 বছর একটা ছেলেকে জোর করে নিয়ে থানায় একটা 164 ধারা একটা বলেছে তুমি সামিরার ক্ষতি করতে চাইলে এটা বেস্ট হবে, আমরা সামিরাকে জেলে নিয়ে যেতে পারবো, তুমি রাজসাক্ষী হয়ে যাও। ও কিছু না বুঝে ও রাজসাক্ষী হয়ে গেল। হওয়ার পর ও 1.5 বছর ও জেল খাটলো। জেল খাটার পরে আবার নীলাচুদ্র ওকে লন্ডনে নিয়ে চলে গেল। হ্যাঁ, এখন রিজভি ইন্টারভিউ দিয়ে বলেছে যে এগুলো সব ওকে জোর করে করা হয়েছে, পিবিআই কে বলেছে। হ্যাঁ, সো রুবি সুলতানার কথাটা তুমি জিজ্ঞেস করনি, আমি নিজে থেকে অ্যাড করি যেহেতু সবকিছু একটা একটা করে। রুবি সুলতানাকে নিয়ে অলরেডি মনে হয়। হ্যাঁ, রুবি সুলতানা কিন্তু আমার কোনো আত্মীয় হন না, উনি আমার খালার শ্বশুর বাড়ি হন। হ্যাঁ, কিন্তু আত্মীয় মানে আমার মামি হন না। কিন্তু রুবি সুলতানের ব্যাপারটা বলতে হলে, রুবি সুলতানাকে আমি অনেক সম্মান করতাম। উনি আমার পাশে পাশে আমার নেইবার ছিলেন, আমি ওনাকে অনেক রেসপেক্ট করতাম এবং ওনাকে অনেক নোংরা নোংরা কথা শুনতে হয়েছে। ওনাকেও আসামি বানিয়েছে, ওনাকেও অনেক টর্চার করেছে মানুষ, এমন টর্চার করেছে যে উনি সাইকোলজিক্যালি ইনব্যালেন্সড হয়ে উনি পরে এখন মনে হয় উনি এখন আন্ডার মানে সিজনে রিহ্যাবে ওনাকে যেতে হন এবং ওনার ওষুধপত্র আছে, অনেক কিছু শুনেছি। তো ওনাকে বারবার এখন ওনাকে মানে শি ইজ কমপ্লিটলি ট্রমাটাইজড। ওনাকে বেচারি ওনাকে একদম ট্রমাটাইজ করে ফেলেছে জিনিসটা। উনি হ্যান্ডেল করতে ওনার খুব অসুবিধা হয়ে গেছিল একটা পর্যায়ে। তো আজকের এপিসোডটা আমি মনে হয় যে লাইক আমাদের যারা দর্শক বা যারা ভিউয়ার্স আপনাকে সবসময় দেখে একই কোশ্চেন একই কোশ্চেন একই আনসার যে কিভাবে পরিচয়, কিভাবে আমাদের বললাম তো আমার কোনো কিছু ভালো নাই, আমার কোনো কিছু খারাপ, যে যা বলে না যে যাকে ভালো লাগে না তার সবকিছুই খারাপ লাগে। তো ওনার জিনিসটা হচ্ছে এরকম আমার জন্য, বুঝছো? এবং ওনার কিছু লোক দেখে দিয়ে সারাক্ষণ উনি এগুলো ট্রোলিংয়ে বলো, তুমি অনলাইনে বলো, কিছু নোংরা নোংরা কথা দেখবা, কিছু ফেক আইডি দিয়ে ওনার ফিক্স কিছু লোককে দিয়ে উনি এগুলো করাতে থাকেন এবং উনি যে ইনস্ট্রাকশন দেয় সেটার অডিও আমার কাছে আছে। সো আশা করি আপনার এই প্রবলেমটা মানে 28 বছরেও সলভ হয়নি, বাট এবার যেহেতু আপনি ভয়েস রাইজ করেছেন মানে সলভ হয়ে যায়। এটার জন্য আমি সম্পূর্ণ আমাদের এবার নতুন এই যে আমাদের লাস্ট 2-2.5 মাসের মধ্যে যে চেঞ্জটা আসলো, আমাদের স্টুডেন্টসদের যে সংগ্রামটা হলো, এত মানে এত একটা মানে কি বলবো, এত স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে আমাদের স্টুডেন্টসরা যে প্ল্যাটফর্মটা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। আমার মতো একটা মেয়ে যে মা, আমার বাচ্চারা তো ওই সমানই, হ্যাঁ আমার বাচ্চাদের সমান স্টুডেন্টরা, এই স্টুডেন্টরা আমার বাচ্চাদের সমান, ওরা শিখিয়ে দিচ্ছে যে মারা কথা বলো, তোমাদের সময় হয়েছে তোমরা কথা বলো, সবাই কথা বলো। এখন সাহস পেয়ে কথা বলছি কেন? ওদের সাহসে। তো আমি আশাবাদী খুবই যে আমাদের উপদেষ্টারা ওনাদেরকেও উনি কিছু করতে পারবেন না, উনি অনেক কিছু ভয় দেখান, ওনার ভয় আমরা ভয় পাই না। এবং আমি আই ট্রুলি বিলিভ দ্যাট এটা সত্যি কথাটা, যেটা রিয়েল, দ্য ট্রুথ, দ্যাট ইট ইজ আ সুসাইড উইল বি প্রুভেন, ইট উইল বি প্রুভড। যদি এটা ইন্টারপোল ডাকতে হয় ডাকুক, যেটা ইচ্ছা করুক, বাট ডু ইট। আই ওয়ান্ট আ সলিউশন। আমি আর সহ্য করব না। এটা হচ্ছে আমার লাস্ট সেন্টেন্স তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ আপু। ইনশাআল্লাহ আবারও আপনার সাথে কথা হবে, আবারও আমরা মানে অফ ক্যামেরা আমরা কোথাও দেখা করব। হ্যাঁ ইনশাআল্লাহ, আমরা এত হিটেড হব না। সো থ্যাংক ইউ সো মাচ সামির আপু, আপনার সাথে আমার আবারও অন্য কোথাও মানে অফ টপিক আমরা আড্ডা দিব। সো আজকে ভিউয়ার্স আমরা অনেক গল্প করলাম, অনেক অজানা তথ্য, অনেক অজানা ঘটনা আমরা আজকে
জানলাম। সো নেক্সট এপিসোডে আবারও আপনাদের সাথে আমার অন্য কোনো অতিথি নিয়ে বসে কথা বলবো। ততদিন ভালো থাকুন, সেফ থাকুন এবং অবশ্যই আমার ফেভারিট এবং আমার শো ফেস কার্ডের সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ।